আসসালামু আলাইকুম শিক্ষার্থীগণ। আমি ফারহান হাবিব, আল রাজার মিশনের জীবন বিজ্ঞানের শিক্ষক। বর্তমান আবহাওয়া কোভিড-19 আবহাওয়ায় আজকে তোমাদের এই ক্লাস। তোমরা অবশ্যই এই করোনা ভাইরাসের জন্য অবশ্যই তোমরা বাড়ি থাকবে, সেফ থাকবে এবং অবশ্যই সুস্থ থাকবে। তো আজকে তোমাদের এই ক্লাসে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো জীবন সংগঠনের স্তর, যেটা ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টার। তার মধ্যে একটা অংশ হচ্ছে নিউক্লিওটাইড সম্বন্ধে তোমাদের আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনা শুরু করার আগে প্রথমে একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো। তো ডিএনএ এবং আরএনএ এগুলো আমরা জানি যে এটা নিউক্লিক অ্যাসিড। তো পুরো নাম কি হচ্ছে? ডিএনএ পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, তো আরএনএ পুরো নাম কি হচ্ছে? রাইবোজ নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ ও আরএনএ এর গঠনকে যদি আমরা সুন্দরভাবে দেখতে যাই তবে দেখা যাবে যে এগুলো কিছু পুঁতির মতো, অর্থাৎ মালাতে যে পুঁতি থাকে সেরকম অংশ, বা মুক্তোর মালাতে যখন যেগুলো দেখি মুক্তোর মতন গোল গোল, সেই ধরনের অংশ নিয়ে গঠিত। এই ছোট ছোট পুঁতির মতো বা মুক্তোর মতো অংশগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে বোঝা গেল কি একটা ডিএনএ অনেকগুলো ছোট ছোট সাব ইউনিট বা অংশ নিয়ে গঠিত, বা অন্য কথায় বলা যায় অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে একটি ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। এই যে ছোট ছোট পুঁতির মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেকগুলো নিউক্লিওটাইড। এই অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে কি একটা নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। তাহলে এটা হলো সাধারণ ধারণা। এবার আসা যাক তাহলে সংজ্ঞা আকারে দেখো তোমাদের বোর্ডে লেখা আছে যে জৈব অণু নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক। এখনই বোঝালাম আমি যে একটি নিউক্লিক অ্যাসিডের অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত, বা অনেকগুলো নিউক্লিক অ্যাসিড নিয়ে কি হয়? ডিএনএ কিংবা আরএনএ নিয়ে গঠিত। তো প্রথমে লেখা আছে যে জৈব অণু নিউক্লিক অ্যাসিড এর গঠনগত একক, বা নিউক্লিক অ্যাসিড যেগুলো নিয়ে গঠিত হয়। এবং তারপরে কি লেখা আছে? যা পেন্টোজ শর্করা, ফসফেট মূলক ও নাইট্রোজেন বেস নিয়ে গঠিত, তাকে কি বলা হয়? নিউক্লিওটাইড। তোমরা একবার এটা নোট করে নাও খাতায়, ভিডিওটা পজ করে তোমরা নোট করে নিতে পারো। তাহলে কি কি নিয়ে গঠিত? 1 পেন্টোজ শর্করা, 2 ফসফেট মূলক এবং নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। তাহলে প্রথমে এর গঠন দেখা যাচ্ছে কি কি নিয়ে গঠিত। প্রথমে লেখা আছে কি? 1 নম্বরে পেন্টোজ শর্করা। আর কি নিয়ে গঠিত? একটা ফসফেট মূলক, 1 নম্বরে ফসফেট মূলক। এবং 3 নম্বর কি নিয়ে গঠিত? নাইট্রোজেন বেস, বা নাইট্রোজেন বেস অর্থাৎ বেসের বাংলা মানে হচ্ছে আমরা জানি ক্ষার, অর্থাৎ যেসব ক্ষারীয় কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন বা নাইট্রোজেন যুক্ত ক্ষার, বা N2 বেস। তাহলে একটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত, 1 নম্বরে পেন্টোজ শর্করা, ফসফেট মূলক ও নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। পেন্টোজ শর্করা কাকে বলে? পেন্টোজ অর্থাৎ হচ্ছে 5 কার্বন যুক্ত। শর্করা। আমরা জানি যখন কোনো একটা শর্করাতে 3টি কার্বন থাকে তখন তাকে বলা হয় ট্রায়োজ। 3টি কার্বন থাকলে তাকে বলা হয় ট্রায়োজ। 4টি কার্বন যুক্ত শর্করা কি বলা হয়? টেট্রোজ বলা হয়। এভাবে 5টি কার্বন যদি থাকে কোনো শর্করাতে তাহলে কি বলা হয়? পেন্টোজ বলা হয়। এবং 6টি কার্বন থাকলে তাকে বলা হয় কি? হেক্সোজ। 7টি কার্বন যদি কোনো শর্করাতে থাকে তাকে বলা হয় হেপ্টোজ। তাহলে কি জানলাম আমরা? কোনো শর্করাতে 3টি কার্বন থাকলে তাকে বলা হয় ট্রায়োজ, 4টি কার্বন থাকলে তাকে বলা হয় টেট্রোজ,
5টি কার্বন থাকলে বলা হয় পেন্টোজ, 6টি কার্বন থাকলে তাকে কি বলা হয় হেক্সোজ, 7টি কার্বন থাকলে কি বলা হয় হেক্সোজ, এবং 7টি কার্বন থাকলে বলা হয় হেপ্টোজ। তাহলে কি জানা গেল? তাহলে পেন্টোজ সংখ্যা কয়টি কার্বন থাকবে? অবশ্যই 5টি কার্বন থাকবে। তোমরা দেখো আমি ছবি এঁকে দেখিয়েছি, এখানে দেখো একটা, এখানে এটা হচ্ছে পেন্টোজ শর্করার একটা উদাহরণ। এখানে তো কয়টি কার্বন আছে তোমরা একবার আমি নাম্বারিং করে নিচ্ছি। 1 নাম্বার 1টা 2 3 4 এবং এখানে একটা CH2 যুক্ত থাকবে। তাহলে 1 2 3 4 এটা 5 নম্বর। তাহলে এটা তাহলে 5টি কার্বন থাকলে 5টি কার্বন আছে, তাহলে এটা কি শর্করা হবে? পেন্টোজ শর্করা হবে অবশ্যই। যেহেতু আমি তোমাদের এখানে দেখালাম 5টি কার্বন, তাহলে কি বলা হয় পেন্টোজ শর্করা বলা হয়। এবার পেন্টোজ শর্করা হলে এবার আসি ফসফেট মূলক। ফসফেট মূলক আমরা ফসফেট মূলক এখানে থাকে H3PO4 বা ফসফরিক অ্যাসিড। এই ফসফরিকের PO4 মূলকটা অংশগ্রহণ করে, PO4 মূলকটা অংশগ্রহণ করে বা ফসফেট মূলক বলা হয়। এরপর আসি পেন্টোজ শর্করা হলো ফসফেট মূলক হলো। এবার আসি নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার, অর্থাৎ যে ক্ষারে কেন্দ্রীয় মৌল হিসেবে থাকে নাইট্রোজেন। এখানে দেখো আমি ছবি এঁকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে একটি পিরিডিন, অর্থাৎ দুটি বলয় আছে। নাইট্রোজেন বেস বলতে আমরা কি বুঝি এখানে একবার লক্ষ্য করো। নাইট্রোজেন বেস মোটামুটি 4 প্রকার। একটা হচ্ছে অ্যাডেনিন, 2 গুয়ানিন, 3 সাইটোসিন, 4 নম্বর হচ্ছে থাইমিন। আমরা প্রথমে জেনেছি যে নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে ডিএনএ গঠিত। একটি ডিএনএতে মোট এই 4 প্রকার কি থাকে? নাইট্রোজেন যুক্ত বেস থাকে। কি থাকে? অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, থাইমিন থাকে। এটা হলো ডিএনএ। এগুলো হচ্ছে একটা ক্ষার। আরএনএতে কি থাকে? এই 3 প্রকার থাকে, অবশ্যই 3 প্রকার থাকে। এই 3 প্রকার থাকার সঙ্গে সঙ্গে কি থাকে? এই থাইমিনের পরিবর্তে থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিন থাকে। তাহলে 1 নম্বর অ্যাডেনিন থাকে, সরি স্পেলিংটা একটু ভুল হয়েছে, অ্যাডেনিন, 2 গুয়ানিন, 3 নম্বর সাইটোসিন, এই থাইমিন যারা 4 নম্বর এটা থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিন থাকে। তাহলে ডিএনএ তে কি থাকে? N2 বেস, অ্যাডেনিন থাকে, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে। আর আরএনএ কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিন থাকে। কোনটা থাকে না? থাইমিন থাকে না। তাহলে আরএনএ ডিএনএ পার্থক্যের মধ্যে একটা এটা বলা যায় যে এগুলোতে 4টি ক্ষারের মধ্যে থাইমিন থাকে, আর আরএনএ 4টি ক্ষারের মধ্যে ইউরাসিন থাকে থাইমিনের পরিবর্তে। এটা গেল তাহলে পেন্টোজ শর্করা বোঝা গেল, ফসফেট মূলক বোঝা গেল, নাইট্রোজেন বেস বোঝা গেল। আচ্ছা তোমরা একটু এটা নোট করে নাও, আমি মিলিয়ে দিয়েছি আবার লিখে দিচ্ছি। এবার আসছি এর গঠন, কিভাবে গঠিত হয়, একটি নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়। তো নিউক্লিওটাইড গঠিত হয় কি কি নিয়ে থাকে? এর মধ্যে এক পেন্টোজ শর্করা থাকে, ফসফেট থাকে আর নাইট্রোজেন বেস থাকে। আমি এটা ছবি এঁকেছি পেন্টোজ শর্করা একটা। পেন্টোজ শর্করা দেখো 5টি কার্বন থাকে, প্রথমে বলেছি। এটা হচ্ছে একটা হচ্ছে এই পেন্টোজ শর্করাতে 2 রকম শর্করা অংশগ্রহণ করে। পেন্টোজ শর্করা 2 প্রকার অংশগ্রহণ করে। একটা হচ্ছে রাইবোজ শর্করা আর 2 নম্বর হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। এটা দুটোই হচ্ছে 5 কার্বন যুক্ত। এই রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুটো কি হয়? এতে অংশগ্রহণ করে নিউক্লিওটাইড গঠনে। এটা ছবি গেছে, এটা হচ্ছে একটা রাইবোজ শর্করা। যদি একটা অক্সিজেন যদি কম থাকে তো এটা কি হবে? ডিঅক্সিরাইবোজ শর্করা হবে।
তাহলে কি হলো, একটা রাইবোজ শর্করা এবং ডিঅক্সি রাইবোজ শর্করা এতে অংশগ্রহণ করে এবং দুটোই হচ্ছে 5 কার্বন যুক্ত, অর্থাৎ এদের গঠনে 5টি কার্বন থাকে। তাহলে এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। আচ্ছা, তাহলে এটা ডিঅক্সি রাইবোজের গঠনে দেখো, এই 1 নম্বর কার্বনের সঙ্গে দেখো এই OH, এটাকে আমরা কি জানি, হাইড্রোক্সিল মূলক বলি। ঠিক আছে, এই হাইড্রোক্সিল মূলকটা বাদ দিয়ে যদি আমি এর সঙ্গে এই নাইট্রোজেন যুক্ত ক্ষার N2 বেস, নাইট্রোজেন বেস এই 1 নম্বর কার্বনের সঙ্গে হাইড্রোক্সিল মূলকের সঙ্গে যুক্ত হয়, তাহলে এটা আমি লিখছি N2 বেস। তাই এই 1 নম্বর কার্বনের সঙ্গে এই নাইট্রোজেন বেসটা যুক্ত হয় এই নাইট্রোজেনের সঙ্গে। ঠিক আছে, যখন কোন পেন্টোজ শর্করা নাইট্রোজেন বেসের সঙ্গে যুক্ত হবে তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড নয় কিন্তু, নিউক্লিওসাইড। আবার বলে দিচ্ছি, একটি পেন্টোজ শর্করার সঙ্গে যখন নাইট্রোজেন বেস যুক্ত হবে তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড। আমি একটু ডায়াগ্রাম করে লিখে দিচ্ছি এখানে। নিউক্লিওসাইড, পেন্টোজ শর্করা সঙ্গে কি যুক্ত হবে, N2 বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার। তাহলে নিউক্লিওসাইড বলা হয় পেন্টোজ শর্করার সঙ্গে যখন নাইট্রোজেন যুক্ত ক্ষার যুক্ত হবে তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড। ঠিক আছে, এবার আসছে নিউক্লিওটাইড। 1 নম্বর কার্বনের সঙ্গে N2 বেস যুক্ত হয়েছে এবং দেখো 5 নম্বর কার্বনে কি দেখো 8টা হাইড্রোক্সিল মূলক যুক্ত আছে। এই হাইড্রোক্সিল মূলকের সঙ্গে এই যে ফসফেট মূলক, এটা এই ফসফেট মূলকটা যুক্ত হয়, নিয়ে গঠিত হয় কি, নিউক্লিওটাইড গঠিত হয়। আগে আলোচনা করলাম নিউক্লিওসাইড, এবার আলোচনা করলাম কি, নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট মূলকটা যুক্ত হবে তখন তাকে কি বলা হয়, নিউক্লিওটাইড। এই হাইড্রোক্সিল মূলকটা কি হয়, এই হাইড্রোক্সিল মূলকের পরিবর্তে কি যুক্ত হয়, এই ফসফেট মূলকটা যুক্ত হয়। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি বাংলাতে ফসফেট মূলক। বা অন্যভাবে লেখা যায় এটাকে সুন্দরভাবে আরো, CH2 এর সঙ্গে ফসফেট মূলক। তাহলে 5 নম্বর কার্বনের সঙ্গে কি যুক্ত হলো, ফসফেট মূলকটা যুক্ত হলো। তাহলে নিউক্লিওটাইড কাকে বলে, যখন একটি পেন্টোজ শর্করার সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হবে এবং 5 নম্বর কার্বনের সঙ্গে কি যুক্ত হবে, ফসফেট মূলকটা যুক্ত হবে। এই ফসফেট মূলকটা এইভাবে PO4 এইভাবে লেখা যায়। কেন্দ্রীয় মৌল ফসফরাস, ফসফরাসের সঙ্গে অক্সিজেন গুলো যুক্ত আছে, এইভাবে গঠনটা লেখা যায়। এভাবে কি হচ্ছে, 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফেটটা যুক্ত হচ্ছে। তাহলে ডায়াগ্রামটা কিভাবে লেখা যায় নিউক্লিওটাইডকে, নিউক্লিওসাইডের সাথে কি যুক্ত হচ্ছে, ফসফেট যুক্ত হচ্ছে। তাহলে নিউক্লিওসাইড কি যুক্ত হচ্ছে, ফসফেট মূলক। নিউক্লিওসাইডের সঙ্গে 5 না প্রথমে যুক্ত হলো নাইট্রোজেন বেস, তারপরে কি যুক্ত হলো, ফসফেট মূলকটা যুক্ত হলো। তাহলে প্রথমে গঠিত হলো নিউক্লিওসাইড, তারপরে গঠিত হলো নিউক্লিওটাইড। আচ্ছা, তোমরা একটু খাতাটা একটু নোট করে নাও। তাহলে গঠনটা বোঝা গেল। এবার গঠনে কোন কোন মৌলগুলো এতে যুক্ত থাকে, প্রথমত থাকে পেন্টোজ শর্করা, ফসফেট মূলক, নাইট্রোজেন বেস, এটা তো আমরা শিখলাম। বি আর কি থাকে মৌল, দেখো কেন্দ্রীয় পেন্টোজ শর্করা কি থাকে, দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে প্রথমে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, N2 বেসে কি আছে, কেন্দ্রীয় মৌল কি আছে, দেখো নাইট্রোজেন আছে, তাহলে আমরা নাইট্রোজেন পেলাম। এবার দেখো ফসফরাস কি আছে, দেখো ও কিন্তু পেয়ে গেছে আগে। ফসফরাস দেখো কি প্রথমে কেন্দ্রীয় মৌল আছে, তাহলে প্রধান মৌল কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস, এগুলো হচ্ছে প্রধান মৌল। একটি নিউক্লিওটাইডের গঠনে প্রধান মৌল হিসেবে তিনগুলো ধরা যায়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস।
তাহলে গঠন গঠন বোঝা গেল, পেন্টোজ শর্করা ফসফেট মূলক নাইট্রোজেন বেস নিয়ে গঠিত, এবং দ্বিতে কি আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ফসফরাস নিয়ে, এগুলো হচ্ছে প্রধান মৌল। এরপরে আসছি প্রকারভেদে। তাহলে কি প্রকারভেদ কয় প্রকার? এক, শর্করা প্রকৃতি অনুযায়ী দুই ভাগ করা হয়, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড আর রাইবো নিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড যেমন ডিএটিপি, অর্থাৎ ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। রাইবো নিউক্লিওটাইডের উদাহরণ কি হবে? এটিপি। এটিপি আমরা অনেকেই জানি, একে বলা হয় এনার্জি কারেন্সি। অর্থাৎ রাইবো নিউক্লিওটাইডের উদাহরণ কি হলো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের উদাহরণ কি হলো? যেমন ডিএটিপি বা ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, এবার এটিপি নিয়ে একটু, এটিপি গঠনটা আমরা বলে দিচ্ছি। প্রথমে রাইবো নিউক্লিওটাইড আছে, দেখো রাইবো অর্থাৎ হচ্ছে রাইবোজ। তাহলে একটি এটিপি কি নিয়ে গঠিত হবে? এক, প্রথমে রাইবোজ শর্করা থাকবে, ফসফেট মূলক থাকবে, এবং থাকবে কি একটি নাইট্রোজেন N2 বেস। অ্যাডিনোসিন ট্রাইফসফেটের, অ্যাডিনোসিন ট্রাইফসফেট দেখো অ্যাডিনোসিন আছে, তারপরে ট্রাই আছে। ট্রাই মানে আমরা কি জানি? তিনটে জানি। তাহলে ফসফেট ট্রাইফসফেট মানে হচ্ছে তিনটি ফসফেট। তাহলে এখানে তিনটে ফসফেট হবে, তিনটি ফসফেট। তাহলে রাইবো নিউক্লিওটাইড এটিপি, এটিপি হচ্ছে এটিপি কি নিয়ে গঠিত? রাইবোজ শর্করা থাকবে, তিনটি ফসফেট মূলক থাকবে, এবং কি থাকবে? একটি N2 বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকবে। এই এটিপি হচ্ছে আমাদের জীবকোষের একটি খুব গুরুত্বপূর্ণ একটা নিউক্লিওটাইড। কি হচ্ছে? এটিপি হচ্ছে আমাদের একটা জীবকোষের একটা গুরুত্বপূর্ণ নিউক্লিওটাইড। এই এটিপি যখন এদের এটিপি যখন এদের রাইবোজ পেন্টোজ শর্করা থেকে যখন এই যে দেখতে পাচ্ছি 5 নম্বর কার্বনের সঙ্গে যখন ফসফেট মূলকটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি হয়? শক্তির মুক্তি ঘটে। আবার বলে দিচ্ছি আমি, যখন পেন্টোজ শর্করার সঙ্গে যখন এই 5 নম্বর কার্বনের যে ফসফেট মূলকটা যুক্ত আছে, তখন যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি হয়? শক্তির মুক্তি ঘটে। সেই শক্তিটা আমাদের কি হয়? আমাদের বিভিন্ন জৈবনিক ক্রিয়ায় বা বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে সেই শক্তিটা। তাহলে এই যে 5 নম্বর কার্বনের ফসফেট মূলক আছে, সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে কি প্রথমে বললাম আমি, এটিপি কি হলো? একটা আমাদের জীবদেহের একটা গুরুত্বপূর্ণ নিউক্লিওটাইড, জীবকোষের গুরুত্বপূর্ণ নিউক্লিওটাইড। আচ্ছা, এবার আসছি ভূমিকাতে। অর্থাৎ আমাদের মানবদেহে বা আমাদের জীবকোষে নিউক্লিওটাইড কি ভূমিকা পালন করে? প্রথমে লেখা আছে, দেখো যে জৈব অণু নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক। তাহলে নিউক্লিওটাইড কি হচ্ছে? ডিএনএ গঠনগত একক, ডিএনএ বা আরএনএ গঠনগত একক, বা নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক। বা অন্য কথায়, একটি ডিএনএ অনেকগুলো নিউক্লিওটাইড এর অংশ নিয়ে গঠিত, নিউক্লিওটাইড নিয়ে গঠিত। একটি ডিএনএ অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত। আর ডিএনএ কি করে? আমাদের বংশগত বৈশিষ্ট্য ধারণ করে। বি, এটিপি দেখো, এটিপি কি করে? যখন এটিপি যখন বিশ্লেষিত হয়, এটিপি বিশ্লেষিত হয়ে কি হয়? শক্তির মুক্তি ঘটায়। বিশ্লেষিত হয় কি হয়? শক্তির মুক্তি ঘটায়।
তাহলে এটিপি যখন বিশ্লেষিত হয় কি হয়, এনার্জি বা শক্তির মুক্তি ঘটায়। কিভাবে মুক্তি ঘটায়, যখন এদের গঠন থেকে যখন ফসফরাস ফসফেট মূলকটা যখন কি হয় মুক্তি হয়, তখন কি হয় শক্তি হিসাবে সেটা নির্গমিত হয়। তাহলে 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, এটি বিশ্লেষিত হয়ে কি হয় এনার্জি নির্গত হয় বা এনার্জি মুক্তি ঘটে। তার জন্য এটিকে কি বলা হয়, এনার্জি কারেন্সি বলা হয়। কি বলা হয়, এনার্জি কারেন্সি বলা হয়। এটিপি থেকে শক্তির মুক্তি ঘটার জন্য এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। তাহলে এটা হচ্ছে শর্ট কোশ্চেন আসতে পারে যে এটিপি কে এনার্জি কারেন্সি কেন বলা হয়। আচ্ছা, এই তাহলে শক্তি আমাদের কি কাজে ঘটে, আমাদের বিভিন্ন জৈবনিক ক্রিয়া যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে যেগুলো যখন আমাদের শক্তির প্রয়োজন হয় তখন সেই শক্তিটা কি হয় এই এটিপি থেকে পাওয়া যায়। তোমরা একটু এখানে এটা নোট করে নাও। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের এই ক্লাস সম্পর্কেও যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবা, এবং এক্সট্রা আরও যদি কিছু প্রশ্ন থাকে অন্য চ্যাপ্টার নিয়ে সেটা আলোচনা করতে পারবো। নিচের কমেন্ট বক্সে এটা তোমরা উল্লেখ করবা অবশ্যই। আসসালামু আলাইকুম।